সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান মার্চ মাসের 17 তারিখ থেকেই বন্ধ রয়েছে। আমরা ক্লাস নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও একাডেমিক কার্যক্রম থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার অংশ হিসেবেই সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক আমরা এখন অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো অনুসরণ করলে কম বেশি উপকৃত হবেই। তোমরা যে যেখানে আসো সকলে আশা করি ভালো আছো। আল্লাহর কাছে এই কামনা করি তোমরা এই করোনার মধ্যেও ভালো থাকো। তো যাক, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং বিমা, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ। ফিনান্স ব্যাংকিং বিমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা নিয়ে আজকে আমি কথা বলছি। তোমরা লক্ষ্য করবে ব্যাংক ব্যবস্থার প্রবর্তনের কারণ কী। সময়ের প্রয়োজনে, সময়ের স্রোতে, ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা, অর্থের নিরাপত্তা বিধান এর কারণে একসময় ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। ব্যাংক যে শব্দটি আমরা শুনি, সেই শব্দটি একটি ইংরেজি শব্দ। এটার আবিধানিক অর্থ কোনো নদীর কূল বা কিনারা, বা লম্বা বেঞ্চের বা কিনারা, বা জলাশয় কিনারা অর্থে বসে। তো অর্থনীতিতে এই শব্দটি একটা তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে। সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান অর্থ জমা রাখে, ঋণ দেয় এবং অন্যান্য আর্থিক কার্যাদি সম্পাদন করে, এরকম একটি প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলি। কবে, কিভাবে, কোত্থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে এই সম্পর্কে বিশেষজ্ঞরা কম বেশি দ্বিমত পোষণ করেন। কারো কারো ধারণা যে ব্যাংক শব্দটি ইতালীয় ব্যাংকো, ব্যাংকা, ব্যাংকাস, ফরাসি শব্দ ব্যাংকি শব্দের আধুনিক রূপ হলো ব্যাংক। আধুনিক রূপ ব্যাংক। এবং বর্তমানে আমরা ব্যাংক বলতে বুঝি যে প্রতিষ্ঠান উদ্বৃত্ত জনগোষ্ঠীর হাত থেকে অর্থ জমা রাখে, জমাকৃত অর্থের কিছু অংশ ব্যাংকে সংরক্ষণ করে, আর বাকি অংশ ঘাটতিতে যারা আছে, যাদের অর্থের প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, তাদেরকে বেশি সুদে ঋণ দেয়, আর যারা জমা রাখে তাদেরকে কম সুদে আমানত রাখে। এই দুই সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা। এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান অর্থ জমা রাখে, অর্থ সংরক্ষণ করে, ঋণ দেয় এবং গ্রাহকের পক্ষে অনেক আর্থিক কার্যাদি সম্পাদন করে, এরকম মধ্যস্থকারী প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক হিসেবে আজকাল মনে করি। ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণায় কতগুলো বিষয় স্পষ্ট না করলে না হয়। তার অংশ হিসেবে প্রথমে আমরা নিয়ে আসছি ব্যাংকার কে বা কারা। যিনি বা যারা ব্যাংকে সঞ্চয়ী, চলতি বা যে কোনো ধরনের হিসাব খুলে ব্যাংক থেকে সেবা গ্রহণ করে, তাকে বলা হয় গ্রাহক, ইংরেজিতে বলে কাস্টমার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের প্রতিনিধি হিসাবে যদি ব্যাংকে কি কোনো সেবা গ্রহণ করে, তাকে কিন্তু ব্যাংকার মক্কেল বলা যাবে না। ব্যাংকার যিনি বা যারা ব্যাংকের মালিক হতে পারে, ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী হতে পারেন, ব্যাংকিং কার্যের সাথে সরাসরি সংশ্লিষ্ট, তিনি ব্যাংকার। এরপরে আসে
মক্কেল কারা? যে বা যারা ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব খুলে ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন করে অব্যাহত রাখে তারা মক্কেল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যাংকে হিসাব খুলে চলতি, সঞ্চয়ী, স্থায়ী যে কোনো ধরনের হিসাব খুলে যদি অব্যাহতভাবে ব্যাংকের সাথে লেনদেন করে তাহলে তাদেরকেই মক্কেল বলে। এরপরে আমরা আসি ব্যাংকের আজকাল একটি শব্দ শোনা যায় KYC। KYC আজকাল ব্যাংকে গেলেই কোনো গ্রাহক যখন হিসাব খুলতে যায় ব্যাংকের আবেদন ফর্মের সাথে আরও একটি ফর্ম ব্যাংক ম্যানেজার বা সংশ্লিষ্ট কর্মকর্তা সরবরাহ করেন। এই ফর্মটির নাম KYC। আমাদের জানতে হবে KYC কী বোঝায়। এর ইলাবোরেশন বা বিস্তৃত রূপ নো ইউর কাস্টমার। অনেক সময় দেখা যায় গ্রাহকগণ ভিন্ন ঠিকানা বা ভ্রান্তিপূর্ণ তথ্য, ত্রুটিপূর্ণ তথ্য দিয়ে হিসাব খুলে তাদের অসদুদ্দেশ্য সাধনের চেষ্টা করে। এই অবস্থা নিরসনকল্পে সরকার 1912 সনে মানি লন্ডারিং আইন পাশ করে, যার আওতায় এখন যে কেহ ব্যাংকে হিসাব খুলতে গেলেই আবেদনপত্রের সাথে অতিরিক্ত ছাপানো একটি ফর্ম দেয়। এই ফর্মটির নাম KYC, যাতে গ্রাহকের বিস্তারিত তথ্য, জন্ম থেকে তার শিক্ষা, তার ব্যবসা বাণিজ্য বা পেশা, কোথায় সে কী কাজ করে, বিস্তৃত তথ্য সম্বলিত এই ছাপানো ফর্মটিকেই মানে আজকাল ব্যাংকিং ভাষায় বলা হয় KYC বা নো ইউর কাস্টমার। এরপরে আমরা আসি একটা ব্যাংক কী কী কার্য সম্পাদন করে। ব্যাংকের কার্যগুলোকে আমি পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। ব্যাংকের কার্যগুলোকে আমরা প্রথম থেকেই দেখি। আমানত গ্রহণ। ব্যাংকের মূল কাজ যে সকল জনগণের কাছে উদ্বৃত্ত অর্থ আছে তাদের উদ্বৃত্ত অর্থ নির্দিষ্ট সুদ দেয়া সাপেক্ষে চলতি অথবা সঞ্চয় হিসাবের মাধ্যমে অথবা স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত হিসাবে গ্রহণ করে। আমানতকৃত সমুদ অর্থই ব্যাংক বিনিয়োগ করে না। ব্যাংকের তারল্য রক্ষার্থে আমানতি টাকার একটি নির্দিষ্ট অংশ ব্যাংকে গচ্ছিত রেখে যাতে
গ্রাহকদের নগদার্থের চাহিদা পূরণ করা যায়, বাকি টাকা বিনিয়োগ করে। বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ এবং আমানতকারীদের প্রদত্ত সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা। সুতরাং আমানত গ্রহণটাই ব্যাংকের একটি প্রধান কাজ। এরপরে হচ্ছে ঋণ দান। ঋণের আবেদনের প্রেক্ষিতে গ্রাহকদেরকে বিভিন্ন পরিমাণের ঋণ দিয়ে থাকে। ঋণের মেয়াদে ঋণের টাকা এবং আগে তার কিস্তির টাকা সুদসহ ব্যাংক আদায় করার, তার কর্মকর্তা কর্মচারীগণ ঋণ গ্রহীতাদেরকে সেভাবে প্রণোদিত করে যাতে তারা নির্দিষ্ট সময়ে ঋণ শোধ করে। ঋণ আদার পরে কাজটি হচ্ছে মুদ্রা প্রচলন। আমরা জানি যে ব্যাংক বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন করে থাকে। সেই মুদ্রার প্রচলন সরবরাহ রেখে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য ব্যাংক সক্রিয় থাকে। কর্মকর্তা কর্মচারীগণ মুদ্রার প্রচলন জন্য ব্যবস্থা করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। টাকা যেরকম বিনিময়ের মাধ্যম, তার মাধ্যম ছাড়াও একটা চেক, একটা পে অর্ডার, একটা ড্রাফট, এগুলিও টাকা হিসেবে গণ্য হয়। আমার কাছে যদি কোনো পাওনাদার 10,000 টাকা পাওনা হয়, আমি তাকে নগদ 10,000 টাকা দিয়ে তার পাওনা পরিশোধ করতে পারি, অথবা তার বিনিময়ে তাকে 10,000 টাকার চেকও দিতে পারি, তার অনুকূলে একটি পে অর্ডার বা ড্রাফটও। সুতরাং টাকার মতোই একটি পে অর্ডার, একটি ড্রাফট বা একটি চেক বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ঋণ আমানত সৃষ্টি একটি অভিনব ধারণা। ঋণ আবার আমানত কীভাবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানবে কোনো ঋণ গ্রাহক যখন ঋণের আবেদন করে, ওই ঋণটি মঞ্জুর হওয়ার পরে এই ঋণের টাকা ব্যাংক তাকে নগদে পরিশোধ না করে তাকে একটি হিসাব খুলতে বলে। ব্যাংকে একটি হিসাব খোলার পরে ওই হিসাবে ঋণের মঞ্জুরিকৃত টাকা স্থানান্তর করা হয়। স্থানান্তরের ফলে এই ঋণ আবার একটি আমানত সৃষ্টি করে। এটি হচ্ছে ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি কৌশল। এতে ব্যাংকের তারল্য এবং ঋণ দানের ক্ষমতা বৃদ্ধি করে। আমি আবার বলছি, ঋণ আমানত সৃষ্টি কীভাবে করে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব লক্ষ্য করে থাকবে, কোনো ঋণ গ্রাহকের ঋণ মঞ্জুর হওয়ার পর যদি ওই ঋণ ক্যাশ বা নগদে পরিশোধ না করে তাকে একটি হিসাব খুলতে বলে, ওই হিসাবে টাকা স্থানান্তরের ফলে ওই ঋণ একটি আমানত সৃষ্টি করে। এরপরে ব্যাংকের যে কাজটি অর্থ স্থানান্তর। আজকাল ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রফেশনাল বিভিন্ন কাজে মানুষকে এক জায়গা থেকে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি করতে পারে না, দেশে বিদেশে সর্বত্রই তাদের বিচরণ করতে হয়। এই অবস্থায় অর্থ এক জায়গা থেকে প্রতিনিয়তই স্থানান্তর করতে হয়। ব্যাংক তার হিসাবে রক্ষিত টাকা আদেশ মোতাবেক বিভিন্ন জায়গায় স্থানান্তর করে। এই জন্য প্রয়োজনীয় ফি তার হিসাব থেকে কর্তন করা হয়। এর ফলে ব্যাংকের অর্থের উপযোগিতা বাড়ে, গ্রাহক তার সুবিধা পায় এবং ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়। অর্থবৃত্ত যদি এক জায়গায় স্তূপ আকারে পড়ে থাকে, অর্থের গতিশীলতা বাড়ে না। অর্থ যদি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে স্থানান্তরিত হয়, তাহলে গ্রাহক উপকৃত হয়, অর্থের গতিশীলতা বাড়ে, অর্থের ক্রয় ক্ষমতা সব কিছু বাড়ে। সেই জন্য প্রয়োজনে অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায়। আজকাল অনলাইন ব্যাংকিংয়ে এই স্থানান্তর অত্যন্ত সহজ হয়ে গেছে। শুধু একটু ক্লিক করেই এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যায়, গ্রাহকদের খুবই সুবিধা হয়। এরপরে যে কাজটি সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণ দিলেই শুধু হবে না, ঋণকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে অর্থনীতিতে কখনো মুদ্রা সংকোচ, কখনো আবার মুদ্রাস্ফীতি দেখা যায়। মুদ্রাস্ফীতি রোধকল্পে যখনই মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন ঋণের পরিমাণ ব্যাংক কমিয়ে দেয়। আবার মুদ্রা সংকোচের সময় ঋণের পরিমাণ, যাতে অর্থের সরবরাহ স্বাভাবিক থাকে। ঋণ মুদ্রাস্ফীতি এবং সংকোচ সম্পর্কে একটু বলি। একটি অর্থনৈতিক অবস্থায় যখন অর্থের সরবরাহ স্বাভাবিক থাকে, স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়, সেটি হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রার পরিমাণ বেড়ে গেলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, আর মুদ্রার পরিমাণ যদি কমে যায় অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঋণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অর্থনৈতিক স্বাভাবাবস্থা রাখার চেষ্টা করবে। আরেকটি কাজ বিল বাট্টাকরণ।
ব্যবসা বাণিজ্যের ছাত্রছাত্রী হিসেবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে থাকবে বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ দুই পক্ষের মধ্যে লিখিত একটি চুক্তি, যেখানে দেনাদার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য স্বীকৃতি দিয়ে থাকে। বিলটির মেয়াদ যদি 6 মাস হয়, 4 মাস চলে যাওয়ার পরে যদি গ্রাহকের টাকার প্রয়োজন হয়, তাহলে বিলটি সে ব্যাংকে বাট্টা করে, অর্থাৎ বিলটির দাম যদি 50,000 টাকা হয়, সে 40,000 বা 45,000, অর্থাৎ এটা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে যদি ব্যাংকের কাছে বিক্রি করে শিক্ষার্থীবৃন্দু, তাহলে তাকে আমরা বাট্টাকরণ বলি। বাট্টাকরণে বিলের প্রকৃত মূল্য থেকে নগদ মূল্য কম হবে, এটাই স্বাভাবিক। যার প্রয়োজন হয় সে বিলটি বাট্টা করতে, ব্যাংক এই কাজটি করে এবং মেয়াদ ফুর্তিতে ব্যাংক ওই গ্রাহকের কাছে যে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিল আদায় করে, বাকি অংশটুকু ব্যাংকের মুনাফা হিসেবে গণ্য হবে। এরপরে ব্যাংকিং কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ব্যাংকারকে, মক্কেল কারা, KYC, ব্যাংকের কার্যাবলী আলোচনা করেছি। এ পর্যায়ে আমি তোমাদের সামনে ব্যাংকিং কি বা হোয়াট ইজ ব্যাংকিং এই বিষয়টি স্পষ্ট করছি। ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দু চলতি সঞ্চয় স্থায়ী হিসাব, অর্থ গ্রহণ, চেক ইস্যু, চেক বাঙানো, ঋণ গ্রহণ, ঋণ দান, বিল বাঙানো, বাট্টাকরণ, নোট চেক ইস্যু, অর্থ স্থানান্তর ও ব্যাংকের সামগ্রিক কার্যাবলীকে এক কথায় ব্যাংকিং বলে। ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠান, আর ব্যাংকে কর্মরত কর্মচারী কর্মকর্তাগণ যে সকল কাজ করেন, এটাকে আমরা এক কথায় ব্যাংকিং বলি। এরপরে আমরা আসি ব্যাংকের উত্তরসূরি কারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে আধুনিক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাংক একদিনে এই অবস্থায় পৌঁছে। কালের স্রোতে, মানুষের প্রয়োজনে, ব্যবসা বাণিজ্যের ব্যাপকতা এবং অর্থের নিরাপত্তার সুবিধা, এরপরে আসে বিনিময় প্রথা। ভোগের সুবিধার জন্য বিনিময় প্রথা সৃষ্টি হইলেও বিনিময় প্রথার কতিপয় অসুবিধার কারণে শেষ পর্যন্ত অর্থের প্রচলন ঘটে। সেই ব্যাংক আজকের অবস্থা নিয়ে আসতে কারা অবদান রেখেছে, কারা বেশি ভূমিকা রেখেছে, এর মধ্যে আছে স্বর্ণকার। সবসময় মানুষের মধ্যে সঞ্চিত অর্থ কোনো বিশ্বস্ত মানুষের কাছে বা প্রতিষ্ঠানে জমা রাখার এই প্রবণতা আগেও ছিল, এখনও আছে। স্বর্ণকার যারা, তারা ছিল সচ্ছল আর ছিল সৎ, এবং এই কারণে উদ্বৃত্ত অর্থের জনগোষ্ঠী স্বর্ণকার কাছে অর্থ জমা রাখত, এবং তারা ব্যাংক সৃষ্টিতে আজকের ব্যাংক যেই জমা রসিদ, যে চেক বই, তখনকার সময় জমা দেওয়ার পর একটা স্বীকৃতিপত্র, উত্তোলনের কাগজ, এটি প্রদান করত। আজকাল চেক এবং জমা রসিদের সাথে সামঞ্জস্য আছে। এরপর হলো মহাজন, যারা সুদের বিনিময়ে অর্থ একজনকে, যারা প্রার্থী তাদেরকে দিত, নির্দিষ্ট বিনিময় সুদ শেষে তারা মেয়াদ উত্তীর্ণ হইলে ঋণ আদায় করত এবং এর আগে কিস্তিতে সুদ আদায় করত। এরপরে আছে ব্যবসায়ী। ব্যবসায়ীদের সম্পদ ছিল, অর্থ ছিল, তাদের কাছে গচ্ছিত রাখত অনেক টাকা সম্পদ। সে গচ্ছিত অর্থের কিছু অংশ তাদের কাছে নগদ অর্থের চাহিদা মেটানোর জন্য, আজকাল ব্যাংক যেরকম শিক্ষার্থীবৃন্দু তারল্য রক্ষার জন্য চেক, যতগুলো চেক আজকে আসতে পারে সেই পরিমাণ জমানো অর্থ প্রস্তুত রেখে বাকি অর্থ তারা ঋণ হিসেবে বিতরণ করে। আগের ব্যবসায়ীরাও সমস্ত অর্থ বিনিয়োগ না করে
বিরাট অঙ্কের টাকা তাদের কাছে নগদ রেখে বাকি অংশ তারা নির্দিষ্ট সুদে বিনিয়োগ করত। তা আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের উত্তরসূরি অর্থাৎ ব্যাংক ব্যবস্থা প্রবর্তনে যারা অবদান রেখেছে তারা স্বর্ণকার, মহাজন, ব্যবসায়ী। এরা আজকের ব্যাংক তৈরিতে সম্পূর্ণ ভূমিকা রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়গুলো আমি আবার তোমাদের সামনে ক্লিয়ার করছি। যেহেতু এটি অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। ব্যাংকারকে শেষ করে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের আলোচনায় ব্যাংকারকে, মক্কেল কারা, কেওয়াইসি, ব্যাংকের কার্যাবলী এবং ব্যাংকের উত্তরসূরি আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার এই কথা শুনবে এবং বুঝতে পারবে। আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা সকলে যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনার মধ্যে আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে। উত্তরোত্তর তোমাদের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।